নুসরাত কথা বলতে বলতে সামনে এগিয়ে যায় 2 পা। জানালার ওপাশ থেকে মাথা বের করে লটকে চেয়ে আছে ইহরাম। নুসরাত নিজেদের জানালার কাছে দাঁড়িয়ে ইহরামের কপালে পড়ে থাকা অগোছালো চুলগুলো খামছে ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে? ইসরাত ততক্ষণে ভুরু কুচকে এসে দাঁড়িয়েছে জানালার কাছে। তার মাথার ভেতর এখনো চলছে গোলাপি ডায়েরির বিষয়ক কথা। নুসরাত কোনো কারণ ছাড়া ওই ডায়েরি নিয়ে কথা তুলবে না। তারপর আবার সকালে বলছিল স্বপ্ন নাকি বাস্তব, এখন আবার ডায়েরি উঠাও। ইসরাত একে একে সব মিলাতে গিয়ে গন্ডগোল পাকিয়ে দিল মগজে। নিজের অতর্কিত চিন্তায় ব্যাঘাত ঘটল ইহরামের সতর্কতা মিশ্রিত গলার আওয়াজে। এই শোন, দাদি আবার কান্না করছে। সে নাকি আর বেশি দিন বাঁচবে না। শেষবারের মতো দেখা করতে চায় বড় বাবার সাথে সামনাসামনি। হাত দিয়ে ছুঁয়ে দেখতে চায় সবাইকে, নিজের শান্তির জন্য। এসব বলে বলে আমার মাথা খেয়ে ফেলছে। কানের পোকা কান থেকে ভাগিয়ে দিয়েছে। এখন তুই বোন একটা আইডিয়া দে, এদের দেশে আনবো কিভাবে? নুসরাত ঠোঁট টিপে হাসে। ইহরামের দিকে স্থির দৃষ্টি রেখে দুহাত তুলে আড়মোড়া ভাঙে। হেয়ালি করে বলে, কি দিবি আমাকে যদি আইডিয়া দিই? ইরহাম তৎক্ষণাৎ উত্তর দেয়, যা চাইবি দাদি তাই তোকে দিবে। ইসরাতের দিকে নুসরাত একবার তাকিয়ে চোখাচোখি করে নিল। দুবোন ইশারায় নিজেদের সলা পরামর্শ শেষ করে নেয়। ইহরামকে উদ্দেশ্য করে ইসরাত আর নুসরাত একসাথে বলে ওঠে, দাদিকে শেষ পর্যায়ে পাঠিয়ে দেয়। ইহরাম আঁতকে ওঠে। বিস্ময়ে তার চোখ কোঠর থেকে বের হওয়ার পালা। 2 পা পিছিয়ে গিয়ে মৃদু স্বরে চিৎকার করে বলে, মানে? ঈশার 2 হাত ডাউন করে দেখায় কুল কুল। এহরাম কুল হতে পারে না। শুভ্র আননে নেমে আসে গাঢ় কালো মেঘ। সামান্য আইডিয়া চাওয়ায় 2 বোন এক জিন্দা মানুষকে বলে মেরে ফেলার কথা, কি ডেঞ্জারাস ভাইরা! ঈশাদ মোলায়েম কণ্ঠে বলে, দাদিকে শেষ পর্যায়ে পাঠাবি, আই মিন অভিনয় করাবি দাদির মৃত্যুর লাস্ট স্টেজ চলছে। এই যান যাই যাই ভাব, বুঝেছিস? এহরাম উপর নিচ মাথা নাড়ায়। স্বস্তির নিঃশ্বাস ফেলতেই নুসরাত তীক্ষ্ণ চোখে তাকিয়ে কর্কশ গলায় শুধায়, তুই কি মনে করেছিলিস বাল? এহরাম ঢোক গেলে জানালা থেকে আরো 2 পা পিছিয়ে সরে যায়। নুসরাত হাতের কাছে পেলে তাকে যে ভর্তা তৈরি করবে তা সে জানে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁত কেলিয়ে হেসে উত্তর দেয়, আমি মনে করেছিলাম তুই আর আপু দুজনে মিলে দাদিকে গাড়ির নিচে চাপা মেরে অ্যাক্সিডেন্ট করিয়ে দেওয়ার কথা বলছিস। নুসরাত মাথা নাড়ায় উপর নিচ, গালে তর্জনী আঙ্গুল ঠেকিয়ে মাথা নাড়াতে নাড়াতে বলে, এটাও ঠিক বলেছিস। গাড়ির নিচে চাপা মেরে দিলে আরো বেশি রিয়েলিস্টিক লাগবে। তাহলে তোদের গুণধর চাচা বুঝতে পারবে তার মা অসুস্থ, আর চাচাতো ভাইরাও বুঝতে পারবে তাদের দাদি অসুস্থ। নুসরাতের কথা শেষ হওয়ার আগেই মাথায় গাঁটটা পড়লো। গাঁটটা মেরেছে ইসরাত। মাথায় হাত চেপে নুসরাত ইসরাতের দিকে বিরক্তি নিয়ে তাকায়। নাক ফুলিয়ে জিজ্ঞেস করে, মারলি কেন? ইসরাত নির্বিকার কণ্ঠে জানায়, কথা বলার স্টাইল বদলা। এরকম কথা বললে মানুষের খারাপ লাগবে। আর ওর চাচা হলে তোর কি? তোর কি কিছু লাগে না? ইসরাতের প্রশ্ন শুনতে ধুপ করে বুকের ভিতর আগুন জ্বলে ওঠে নুসরাতের। তাচ্ছিল্যের হাসি হেসে ব্যগ্র কণ্ঠে উত্তর দেয়, না, আমার কিছু লাগে না। ইসরাত তেহরামের দিকে তাকায়। নুসরাতের কথায় ধ্যান না দিয়ে জিজ্ঞেস করলো, দাদির শরীর এখন কেমন? ইহরাম মুখ হাসি হাসি করে বলে, জি আপু ভালো। নুসরাত দাঁতে দাঁত চেপে কটমট করে বলল, তোর এই ঠোঁটের নিচে মেলানো দাঁতগুলো ভেঙে দিই, বিচ্ছিরি লাগছে তোর এই মেলানি। তারপর লেগে গেল দুইজনের মধ্যে ঝগড়া। কার দাঁত কেমন, কার নাক কেমন, উল্টো নাকি তেরা, দাঁত বাঁকা লম্বা নাকি বড় বড়, ঠোঁট কেমন। কেউ কারো কথা মাটিতে ফেলতে দেয় না। একজন এক কথা বলে, আরেকজন আরেক কথা বলে। নুসরাত নিজের জায়গায় আর স্থির দাঁড়িয়ে থাকতে পারলো না। 2 হাত সামনের দিকে তুলে তেড়ে গেল ইহেরামের চুল ধরার জন্য। ইরহাম জানালা থেকে 5 হাত দূরত্বে সরে গিয়ে দাঁড়ায়। ওখান থেকে দাঁড়িয়ে জিব্বা বের করে নুসরাতকে ভেঙ্গায়। তারপর ভেঙচি কেটে হেলে দুলে চলে গেল রুম থেকে বের হয়ে। রেস্টুরেন্টের মাঝ বরাবর একটি সিট বুক করে বসে আছে আবির। চোখ মুখে স্পষ্ট বিরক্তি ফুটে আছে তার। হাত ঘড়ি চেক করে দেখে নিল সময়। কাঙ্ক্ষিত ব্যক্তিটির আসার কথা ছিল 4টার সময়, এখন বাজে 4টা 30 মিনিট। তার এখনো কোনো পাত্তা নেই। বিরক্তির চরম শিখরে পৌঁছে দিয়ে তাকে আরো 15 মিনিটের মতো অপেক্ষা করিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিটি আসলো। কাঙ্ক্ষিত ব্যক্তিটির উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। দেখে বোঝার উপায় নেই যে এ ছেলে নাকি মেয়ে। মাথায় ক্যাপ, মুখে কালো ওয়ান টাইম মাস্ক,
চুলগুলো কি করে রেখেছে এক আল্লাহ ভালো জানে। দ্রুত পদক্ষেপে ফেলে দ্রুত পদক্ষেপ ফেলে সামনে আগায় মেয়েটা, চোখ বুলায় চারিদিকে। যখন আবির অক্ষকটির মধ্যে আবদ্ধ হয় তখন বড় বড় পা ফেলে এগিয়ে যায় মেয়েটা আবিরের টেবিলের দিকে। মেয়েটার হাঁটার স্টাইল দেখেও আবির বিরক্ত হয়। নাক কুচকে ছ্যাঃ বিশিষ্ট কিছু শব্দ ব্যয় করে, যা দূর থেকে হেঁটে আসা মেয়েটা ছেলেটার মুখের অভিব্যক্তি দেখে বুঝে নেয় কি বলছে। তার একটা দারুণ ক্ষমতা আছে, মানুষের ঠোঁট নাড়ানো দেখলেই তার মুখের কথা পড়ে নিতে পারে মেয়েটা। মেয়েটা হাসে, পায়ের গতি বাড়িয়ে এগিয়ে যায় টেবিলের সামনে, কোনো প্রকার হাই হ্যালো না করে শব্দ তুলে একটা চেয়ার টেনে বসে পড়ে। ক্যাপটা মাথা থেকে খুলে না, ওইভাবেই থাকে, শুধু ওয়ান টাইম মাস্কটা খুলে নেয়। টেবিলের উপর অবহেলা নিয়ে ফেলে দেয় মাস্ক। নিজের কাঁধের ব্যাগ পাশের চেয়ারে নামিয়ে রেখে পানির পট বের করে, ঢকঢক করে পানি পান করা শেষে পানির পট আবার ঢুকিয়ে রাখে ব্যাগে। এরপর তাকায় সামনে বসা আবিরের দিকে, যে নাক তুলে বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। কি বলার জন্য ডেকে পাঠিয়েছিস বল। নুসরাত শীতল কণ্ঠে কথাটা বলে। আবির নুসরাতের মুখের দিকে তাকাতেই এতক্ষণের গরম হওয়া মেজাজ শিথিল হয়ে আসে। ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, কিছু খাবি? নুসরাত না ভঙ্গিতে মাথা নাড়ায়, প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করে আবিরের দিকে, কিছুটা শ্লেষ মিশিয়ে কটাক্ষের সহিত বলে, এত জরুরি ভঙ্গিতে ডাকলে কি বলার জন্য? এখন না বলে বসে রয়েছো কেন, বলো কি বলবে। আবির কিছু বলতে নিবে নুসরাত হাত তুলে কথা থামিয়ে দেয়। শীতল শান্ত দৃষ্টি অবিচল স্থির রাখে সামনে বসা পুরুষটার দিকে। আরো একবার ঠেস মেরে টেনে টেনে বলে, তোমার অফিস কলিগ, তোমাকে দেখে নেবে না আমার সাথে? আরে আরে মাস্ক পরো আগে, না হলে তো তোমার চাকরি চলে যাবে। নুসরাতের কণ্ঠে স্পষ্ট কটাক্ষ। আবির বুঝলো নুসরাত খুব সূক্ষ্মভাবে তাকে অপমান করছে। আবির নুসরাতের দিকে তাকাতেই দেখলো মেয়েটার তার দিকে তাকিয়ে নেই। সে মনোযোগ সহকারে নিজের হাতের নখ দেখছে। মনে হচ্ছে এখন নখ দেখা ছাড়া তার কোনো কাজ নেই। নুসরাতের নখের দিকে তাকিয়ে আবিরকে জিজ্ঞেস করে, কি বলবে বলো। এভাবে হা করে মুখের দিকে তাকিয়ে থাকবে না, ছাগলের মতো লাগে তোমাকে। আবিরের শিথিল হয়ে আসা মেজাজ আবার গরম হয়ে যায় নুসরাতের খোঁচা মেরে মেরে কথা বলায়। মনের ভিতর নাড়া দেয় কিছু অহংকারমূলক প্রশ্ন। নিজে মনে ভাবে, এই মেয়ের এত ভাব কিসের? একে একে থাকে তো বস্তিতে, তার উপর আবার হকার্স মার্কেটের কাপড়, জুতা পরে ও স্লিপার, যা রিলেশনে যাওয়ার পর থেকে দেখছে পরে। এ কেন এত ভাব নেয়? আসে কোথা থেকে এত ভাব আর এত অ্যাটিটিউডে? মনের ভেতর ফুটে ওঠা চাপা ক্ষোভ এবার তিরতির করে বাহিরে বেরিয়ে আসে। দাঁতের দাঁত চেপে শিলেশ মিশিয়ে জিজ্ঞেস করে, তোমার এতে অ্যাটিটিউড মেনে নেওয়া যায় না নুসরাত। কারণ তুমি থাকো একে তো বস্তিতে, তার উপরে আবার লোকাল বাজারের কাপড়। আমার ফ্যামিলির স্ট্যাটাস কত হাই জানো তুমি? আর তোমার ফ্যামিলি স্ট্যাটাস কত লো, এটা একবার ভেবে দেখেছো? তুমি আবার স্বপ্ন দেখো আমাকে বিয়ে করার। বস্তির মেয়ের এত ভাব কিসের আমি বুঝে পাই না। নুসরাত আবিরের কথা না শোনার মতো করে হাতের নখ দেখতে থাকলো। নখের দিকে তাকিয়ে থেকে উত্তর করলো, আমার কোনো ইচ্ছে নেই তোমার ফ্যামিলি স্ট্যাটাস কত হাই লেভেলের তা জানার। নুসরাতের কাছ থেকে কোনো পাত্তা না পেয়ে আবির অজগর সাপের মতো ফুলে ওঠে। নুসরাতের হাত চেপে ধরতেই যাবে, নুসরাত নিজের হাত সরিয়ে নেয়, মাথা দুপাশে নাড়িয়ে সাবধান করে দিয়ে বলে, উহু, একদম না। আমি তোমাকে এই অধিকার দিইনি আমার শরীর স্পর্শ করার। আবির নিজের হাত গুটিয়ে নিল, কিন্তু চাপা ক্লেশে শরীর মন দুটো পিষ্ট হলো। দাঁত কটমট করে নুসরাতের দিকে তাকিয়ে বলল, তুমি জানো, তোমাকে দেখলে কেউ বলবে না তোমার বয়স 19। এই বয়সে যে হাল করেছো, যে কেউ তোমাকে দেখলে বলবে 50 বছরের বুড়ি। নুসরাত হা হা করে হেসে উঠল, কথাগুলো মাছি তাড়ানোর ভঙ্গিতে বাতাসে উড়িয়ে দিয়ে আবিরকে শুধরে দিয়ে বলে, তাহলে তো কম লাগে আমাকে দেখতে। আমার বয়সের সাথে আরো +5 অ্যাড করো, তাহলে যে বয়স আসবে ওইটা আমার বয়স। এত কম বয়সে আমাকে দেখা যায়? তা তো আমি জানতাম না। নিজের বয়স থেকে আরো 5 বছর কম লাগে, যুবতী দেখা যায় আমাকে কিভাবে? আবির আর নিজেকে দমিয়ে রাখতে পারলো না, কোনো বাক্য ব্যয় ছাড়া কথা তুলল, আমার ফ্যামিলি তোমাকে মেনে নিবে না। তারা ঘরের জন্য বউ চায়, যে তাদের খেয়াল রাখবে, আমার সাথে সংসার করবে। তোমার মতো ডিঙ্গি মেয়ে চায় না তারা, যে সারাদিন বাহিরে ঘুরে বেড়াবে ছেলেদের মতো করে। তাই তোমার সাথে আমার সম্পর্কের রীতি এখানেই ঘটাতে আসলাম। আমার বাবা মা আমার জন্য মেয়ে চয়েস করে নিয়েছে, মেয়েটি যেমন ভদ্র তেমন সুন্দর,
তার ব্যবহার দেখলে তো যে কেউ বলবে মার হাবা। আর বাড়ির সকল কাজ সে একা হাতে সামলাতে পারে। মেয়েটা সর্বগুণে সম্পূর্ণ। তার দিক থেকে তো তুমি একজন অকর্মার ঢেকি যে সারাদিন হাতে একটা মোবাইল নিয়ে গলির মোড়ে দাঁড়িয়ে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলো। কাজ কি পারো তুমি যে? তোমাকে আমি বিয়ে করব এ স্বপ্ন তুমি দেখো? নুসরাত দুহাত তুলে আড়াআড়ি বুকে বাঁধলো। চোখে মুখে নেই কোনো দুঃখ। যেন একে পেছন ছাড়াতে পেরে সে খুব খুশি। নিজের পেটে খিল মেরে খুশি আটকে রেখে জিজ্ঞেস করলো, বাড়ির জন্য বউ আনছো না কাজের বুয়া নিয়ে আসছো, কোনটা? আবির মৃদু গলায় চিৎকার করে ওঠে, হোয়াট? নুসরাত অবিচল কণ্ঠে ভয়ার্থহীন ভাবে জিজ্ঞেস করে, কাজের বুয়া আনছো নাকি বাড়ির বউ আনছো? আচ্ছা এটা বলো, তোমার বউয়ের বয়স কত? 16, 17 নাকি 15? নুসরাত নিজে প্রশ্ন করে নিজে আবার প্রশ্নের উত্তর দেয়। তর্জনী আঙ্গুল গালে ঠেকিয়ে ভাবার মতো করে বসে রয়। আবির চোখ মুখ কঠিন রেখে উত্তর দেয়, 16। নুসরাত হা হা করে পুরো রেস্টুরেন্ট কাঁপিয়ে হেসে ওঠে এবার। আবিরকে তার কাছে জোকারের মতো লাগছে। দাঁত কেলিয়ে হেসে বলে, কুল ব্রো কুল। উত্তেজিত হচ্ছ কেন? বুঝতে পারছি এসএসসি ক্যান্ডিডেটকে কেন কোনো মেয়ে বিয়ে করছে, তাই না? একদম কচি খুকি। আবির একটা কথা জানো কি? ওই কচি খুকি তুমি যদি বলো হাঁটো, ওই খুকি হাঁটবে। বসো বললে বসবে, শুয়ে পড়ো বললে শুয়ে পড়বে। এখান থেকে নড়বে না বললে নড়বে না। আবার আমার সামনে হাগো বললে হাগবে। মেয়েটা প্রথমে একটু লজ্জা পাবে, তারপর রাঙা মুখ নিয়ে স্বামীর সব কথা শুনে ওখানেই বসে হেগে স্বামীর কথা রাখবে। নুসরাত কথা বলতে বলতে হাসলো। আবিরের মুখ ততক্ষণে রাগে লাল বর্ণ ধারণ করেছে। নুসরাত তাকে কোনো কথা বলার সুযোগ দেয় না। ঢোক গিলে সূক্ষ্ম গলা ভিজিয়ে নিয়ে বলতে লাগলো, তরতাজা মাল নিয়ে আসছো তাই না? এই বাচ্চা মেয়েটার জীবনটা অকালে ঝরে যাবে। আহা বড় কষ্ট পাইলাম মেয়েটার জন্য। আমার পক্ষ থেকে এক বুক ভরা সমবেদনা দিও তোমার হবু বুয়াকে, হবু বউকে। মেয়েটাকে শাড়ি পরিয়ে এনে তোমার বাপ মা পুতুল বানিয়ে রাখবে, বেচারি। নুসরাত ঠোঁট উল্টে মুখ দুঃখী বানিয়ে ফেললো। তারপর হাতের কাছে থাকা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে থু করে থুতু ফেললো। আবির উঠে দাঁড়ালো। এক আঙ্গুল তুলে নুসরাতকে শাসাতে নেবে নুসরাত বসা থেকে থাবা মেরে আবিরের আঙ্গুল নিজের হাতের তালুর মধ্যে চেপে মোচড় মারলো। তারপর দুপাশে ঠোঁট চেপে হেসে দাঁতে দাঁত চেপে নিচু গলায় বলল, একদম আমার দিকে আঙ্গুল তোলার চেষ্টা করবে না। আঙ্গুল ভেঙে গলার লকেট বানিয়ে পরিয়ে দেব। নুসরাতের কথা শেষ হতে আবির নুসরাতকে তিরস্কার করে বলে ওঠে, তুমি যে ছোট লোক তার প্রমাণ নেই। কথা বলার ভাষা এমন কেন তোমার? একটা হাই কোয়ালিটির রেস্টুরেন্টে বসে তুমি কি ভাষা ইউজ করছো? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কোন দুঃখে তোমার মতো বস্তি থেকে উঠে আসা একটা মেয়ের পেছনে আমি আবির পড়েছিলাম আল্লাহ ভালো জানে। নুসরাত হাত দিয়ে চুটকি বাজায়। নিজের দিকে আবিরের দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলে, ও হ্যালো মিস্টার, এদিকে। আবির নুসরাতের দিকে অনীহা নিয়ে তাকাতেই কাঁধ সমান মেয়েটি হাত ঘুরিয়ে এনে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারে। থাপ্পড়ের উচালো শব্দে রেস্টুরেন্টে বসা লোকেরা ফিরে তাকালো তাদের দিকে। অনেকে নিজেদের মোবাইল পকেট থেকে বের করে ভিডিও করা শুরু করলো। নুসরাত উল্টো দিকে ঘুরে দাঁড়ানোতে ক্যামেরায় শুধু তার পেছনের অংশ দেখা গেল। আবিরকে এক আঙ্গুল তুলে শাসিয়ে বলল, তুই কি আমাকে বলছিস বস্তি থেকে উঠে এসেছে? তুই তো নিজেই লো কোয়ালিটি। একটা হাই স্কুলে পড়া কচি মেয়েকে বিয়ে করছিস, তা আবার গর্বে বুক ফুলিয়ে এসে আমাকে বলছিস। তোদের মতো পুরুষদের ধিক্কার, যারা বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে পড়াশোনার বয়সে বিয়ে করিস। আর ওইসব পুরুষদেরও ধিক্কার, যারা নিজেদের মেয়ের পড়ার বয়সে তাদের মতো বুড়ো নীচ মানসিকতার ছেলেদের সাথে ধরে বিয়ে দেয়। শালা কুত্তা, থু তোকে। তোর ওই বইয়ের বাপকেও থু। আবির কিছু বুঝে ওঠার আগে আরো একটা দাঁত নড়ানোর থাপ্পড় পড়লো তার গালে। চিনচিনে ব্যথায় পুরো গাল অসাড় হয়ে গেল আবিরের। গালে হাত চেপে কিছু বলতে নিবে নুসরাত পাত্তা দিল না। অবহেলা নিয়ে ফেলা মাস্ক থাবা মেরে হাতে তুলে নেয়। চেয়ারের উপর রাখা ব্যাগ কাঁধে তুলে নেয়। মাস্ক মুখে পরে নিয়ে দুটো পায়ে পেছন ঘুরে। এই লম্পটের মুখ দেখার আর কোনো আগ্রহ জাগছে না তার। রেস্টুরেন্টে থাকা মানুষ গুলো এতক্ষণে জমাট বেঁধে ফেলেছে তাদের টেবিলের আশেপাশে। জমা হওয়া সবাইকে এক প্রকার অনীহা নিয়ে পাশ কাটিয়ে বের হয়ে যায় নুসরাত রেস্টুরেন্টের বাহিরে। আবির এখনো হতবিহ্বল চেহারা নিয়ে তাকিয়ে আছে নুসরাতের যাওয়ার দিকে। তার ডান হাত এখনো গাল চেপে ধরে রেখেছে। মেয়েদের হাতে এত শক্তি থাকে, আজ এই থাপ্পড় না খেলে সে জানতোই পারতো না।
এটা মেয়ের হাত নাকি কোনো ইস্পাত রড? অন্তঃকরণে বয়ে চলা প্রশ্নের বাহার অন্তঃকরণে রয়ে গেল। আবির গালে হাত দিয়ে জিম মেরে দাঁড়িয়ে রইল এক জায়গায় অনেকক্ষণ। ততক্ষণে ভিডিওটা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বিভিন্ন সোশ্যাল সাইটে ঝড় তুলেছে। সবাই মেয়েটার সাহসিকতা দেখে অবাক হচ্ছে, সাথে প্রশংসাও করছে। বাড়ির বাহিরে ভয়ঙ্কর রকম চিৎকার চেঁচামেচি হচ্ছে। গত আধ ঘন্টা যাবৎ ইসরাতের এই চিৎকার, গালি, বিকট শব্দ শুনতে শুনতে তার কান ব্যথা হয়ে গিয়েছে। তাই আর সহ্য করতে না পেরে সোফার উপর রাখা কুশন দিয়ে দোকান চেপে ধরে মাথা নিচু করে বসে আছে। নাজনীন বেগম চিন্তিত মুখে বসে আছেন সোফার উপর। তিনি একবার রাগে লাল হওয়া নুসরাতের মুখ দেখছেন, একবার বাহিরের দিকে তাকাচ্ছেন। নুসরাত আর সহ্য করতে পারল না। বাহিরে এত হাঙ্গামা, লাফ মেরে বসা থেকে উঠে দাঁড়ালো। নিজের ওভার সাইজ টি শার্টের ভাঁজ হওয়া জায়গা টেনে ঠিক করে বাহিরের দিকে পা বাড়াতে পিছন থেকে হাতে টান অনুভব করলো। এক মুহূর্তে বুঝে ফেললো কে হাতে টেনে ধরেছে। অলস দৃষ্টিতে পেছনে দিতেই নাজমিন বেগমের রাগী চোখ মুখ নিজের অক্ষিকোটরে ভাসলো। এক আঙ্গুল তুলে নাজমিন বেগম নুসরাতকে শাসিয়ে বললেন, সাবধান, এক পা বাড়ির বাইরে রাখবি না তুই। তোর বাপ ওখানে আছে, সেজো ভাই, ছোট ভাই আছে, সবাই সামলে নিবে। তুই চুপচাপ এখানে বস, না হলে আজ আমার জুতোর বাড়ি থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না। নুসরাত নাজমিন বেগমকে আর খেপালো না। চুপচাপ গিয়ে সোফার উপর বসলো, এক পা তুলে। ইসরাত এখনো কপালে ভাঁজ ফেলে বসে আছে মেঝেতে। নাজমিন বেগম অন্যমনস্ক হতেই নুসরাত সেদিকে একবার দেখলো। তারপর সোফা থেকে লাফ মেরে ভো দৌড় দিল বাহিরের দিকে। নাজমিন বেগম পেছন থেকে কিছু বলতে দিবেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। নুসরাত নাসির মঞ্জিলের ত্রিসীমানার বাহিরে। ইসরাতের দিকে বিরস মুখে চেয়ে চিন্তিত গলায় আওড়ালেন, চলে গিয়েছে আবার তোর বাপের সাথে মিলে ঝগড়া করতে। ওখানে পুরুষেরা আছে, ও যাবে কেন? বাপের মতো খবিশ হয়েছে মেয়েটা। বাপও লাই দিয়ে দিয়ে বেটা বানাচ্ছে। যেদিন ওনার মাথার উপর উঠে টানা নানা দিন টানা নানা বলে নাচবে, সেদিন বুঝবে মজা। ইসরাত মায়ের দিকে চেয়ে মিষ্টি হাসে। দোকান থেকে কুসুম নামায় মেঝেতে রাখে। রিনরিনে গলায় বলে, চিন্তা করো না আম্মু। নুসরাত উল্টাপাল্টা লজিক দিয়ে মন্টু চাচাকে সামলে নেবে। তার দোষ তো মন্টু চাচার। আর দোষ তো মন্টু চাচার। উনি কেন আমাদের জমির উপর বারবার নিজের সীমানা ঢুকিয়ে দেন? নাজমিন বেগম প্রলম্বিত শ্বাস ফেললেন। ইসরাতের দিকে এক পলক চোখ বুলিয়ে অবসন্ন কণ্ঠে বললেন, তুই তো ওর পক্ষই টানবি, তোরা বোন না? আচ্ছা তুই এরকম হলি, তাহলে ও ওই রকম হলো কেন? কার মতো হয়েছে আল্লাহ ভালো জানে। ইসরাত হাসে, হেসে নরম গলা করে বলে ওঠে, আমি এরকম বলে ও ওরকম হয়েছে। দুজন ভালো হলে তো আর তোমাদের কোনো দুশ্চিন্তা থাকতোই না। তাই একটু দুশ্চিন্তা থাকার জন্য আল্লাহ ওকে ওরকম বানিয়েছে। আর তুমি জানো না ও কার মতো হয়েছে? ইসরাত কথাটা শেষ করে নাজনীন বেগমের দিকে প্রশ্নাত্মক চোখে তাকায়। ইসরাতের প্রশ্নের উত্তরে নাজমিন বেগম দুপাশে মাথা নাড়ায়। ইসরাত গলার আওয়াজ নামিয়ে নিয়ে বলে, বড় আব্বুর মতো হয়েছে। নাজমিন বেগম কপালে ভাঁজ ফেলে উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করেন, তুই কিভাবে জানলি বড় ভাইয়ের মতো হয়েছে? ইসরাত ফিসফিস করে বলে, দাদি বলেছে। মা মেয়ে দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিক করে হেসে ফেলে। শিকদার বাড়ির কর্তা নিজাম শিকদার। শিকদার মঞ্জিলে নিজাম শিকদার ও তার দুই নাতি নাতনিদের বসবাস। রোড অ্যাক্সিডেন্টে ছেলে আর ছেলের বউ মারা যাওয়ার পর নাতি নাতনি তার কাছে বড় হয়েছে। বড় নাতির নাম আরমান শিকদার, আর ছোট নাতির নাম সৌরভী শিকদার। বর্তমানে 28 বছর বয়সী আরমানের জন্য নিজাম শিকদার পাত্রীর খোঁজ করছেন। আর ভালো পাত্রী পেলে তিনি আরমানের হাত গলায় হাত চেপে ধরে বিয়ে দিয়ে দেবেন সেই পাত্রীর সাথে। নিজাম শিকদারের একটা মেয়েকে আরমানের জন্য পছন্দ হয়েছে। মেয়েটা যেমন সুন্দরী তেমন লম্বা, কথা বলার ধরন, ভদ্রতা, নম্রতা, সব দিক দিয়ে মেয়েটাকে তার কাছে ভালো লেগেছে। কি সুন্দর করে কথা বলে। বড়দের যখন সালাম দেয় মাথা নিচু করে, তখন মনে হয় কোনো কোকিল কু কু শব্দ করে গান গাইছে। তাই নিজাম শিকদার মেয়েটার নাম দিয়েছে কোকিলাসুরি। মেয়েটাকে তার পছন্দ হয়েছে, কিন্তু এখনো কিছুটা যাচাই বাছাই করার বাকি আছে। তাই তিনি সব সময় চোখ স্থির রাখছেন নাসির মঞ্জিলের দিকে। সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত এক টাইম করে তিনি প্রতিদিন গিয়ে বসেন নিজের বাড়ির রাস্তার দিকে হওয়া বড় বারান্দায়। আর সেখানে বসে কখনো উকি ঝুঁকি মারেন, তো কখনো বারান্দায় রাখা বেতের সোফার উপর উঠে লাফ মারেন। আবার কখনো পাশের বাড়ির মেয়েটা বারান্দায় আসলে নিজাম শিকদার লাফঝাপ মেরে দৃষ্টি আকর্ষণ করেন।
তখন মেয়েটা তার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয় আর কোকিলা স্বরে সালাম দিয়ে বলে, কেমন আছেন দাদু ভাই? এটা বলেই তার মনে একটা কথা বাজে। আহ, কি চমৎকার গলা মেয়েটার, শুনলেই মন ভরে যায় তার। আজও তার ব্যতিক্রম নয়। নিজাম শিকদার বারান্দায় এসেছেন নাসিম মঞ্জিলে নজর রাখার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ কানে আসে একাধিক পুরুষের গলার আওয়াজ। বিরক্তিতে চবর্গীয় শব্দ বের করে বিড়বিড় করেন নিজাম শিকদার, আবার ঝগড়া লাগিয়ে দিয়েছে এই মন্টুটা। এর জন্য একটু শান্তিতেও পাশের বাড়িতে নজর রাখাও যাচ্ছে না। হায় আল্লাহ, এদের মনে হয় আমার নাতিটার বিয়েই হবে না। নিজের বিরক্তি চেপে বারান্দায় রাখা বেতের সোফায় গিয়ে বসলেন নিজাম শিকদার। ফ্লাক্স থেকে চা ঢেলে এক চুমুক দিতেই কুহু কুহু করে কেসে উঠলেন। সামনের দিকে তাকাতেই চোখ রসগোল্লা হয়ে গেল। চায়ের কাপ রেখে বিড়বিড় করলেন, এসে গেছে টর্নেডো। এই জন্যই মনে হচ্ছিল এতক্ষণ ধরে কিছু একটা নেই, কিছু একটা নেই। বাপের কি গলার আওয়াজ! মাইয়ার বাপের থেকে জোরে ধমক মারে। নিজাম শিকদার বুকে এক হাত চেপে ধরেন, সূরা ইখলাস সূরা ফাতিহা ফু দেন বুকে। একটুর জন্য তার হাতটা আল্লাহ তাআলার কাছে পিয়ারি হয়ে যায়নি। এটাই বেশ। বুকে ফু দেওয়া শেষ হতেই কানে আসে এই চপ চপ বলা শক্ত গলার আওয়াজ। কে কাকে চুপ বলছে সেটা দেখার জন্য বারান্দার রেলিং ধরে উঁকি মারতেই দেখলেন মন্টুর ছেলে সজীব এসেছে। নাক উপরে তুলে ফেললেন নিজাম শিকদার। চোখ মুখে ভারী বিরক্তি এনে নিজ মনে আওড়ান, এহ, আসছে। এই মেয়ের হাতে মার খেতে এসেছে এখানে। ওর বাপ চাচাকে ধমক মেরে বসিয়ে রাখে সেখানে তুই কোন খ্যাতের মুলারে সজীব? আজ নির্ঘাত তুই এই মেয়ের হাতে মার খাবি। নিজাম সাহেবের চিন্তার কারণে আঘাত পড়ল সজীবের বোঝানো স্বরে বলার কথায়। সজীব বলছে, নুসরাত, আপনি রাগ করছেন কেন? আমি আব্বাকে বুঝিয়ে আপনাদের জায়গা থেকে সীমানা সরিয়ে দেব। দয়া করে রাগ করবেন না, আপনার প্রেশার হাই হয়ে যাবে। কথাটা শেষ হতেই নুসরাতের ভারী কণ্ঠের চিৎকার ভেসে আসলো। নিজাম শিকদার কানে দু আঙ্গুল ঢুকিয়ে চেপে ধরলেন। বিড়বিড় করলেন, কি ভয়ঙ্কর আওয়াজ! কিভাবে আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে বলে এই মেয়ে! এই চপ্পল, এই চপ বলে! এভাবে বললে তো কোনো জঘন্য অপরাধীর কাঁপতে কাঁপতে হার্ট অ্যাটাক করে মারা যাবে। কি তেজ মেয়ের মাইরি! এই জন্য এই মেয়েকে আমার মোটেও পছন্দ নয়। কিরকম ছেলেদের মতো আচরণ করে, আর লম্বায়ও কেমন বাপের সমান হয়ে যাচ্ছে। নিজাম শিকদার চোখ ছোট ছোট করে তাকান, নিজের কথা শুধরে নিয়ে বলেন, না, না, বাপের মতো লম্বা হয়নি এখনো। পোলা হলে এতদিন বাপকে পার করে ফেলতো। বাপরে, এই মেয়ে মেয়ে হয়ে যা করছে, যদি ছেলে হতো তাহলে তো। নিজাম শিকদার আর ভাবতে পারলেন না। পকেট থেকে ফোন বের করে ক্যামেরা অন করলেন ভিডিও করার জন্য। হেলালের কাছে এসব পাঠাবেন মেয়েটার কীর্তি কারমা। সেও দেখুক তার বাড়ির মেয়ে কি লেভেলের ডেঞ্জারাস। নিজেকে একবার বাহবা দিয়ে দিলেন নিজাম শিকদার ঠিক সময় মোবাইলটা অন করার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত ঝগড়া করা ভিডিও করলেন বারান্দায় দাঁড়িয়ে। এরপর এইচডি ব্যবহার করে ভিডিওটা হেলাল সাহেবের নাম্বারে সেন্ড করে দিলেন। ঠোঁট চোখা করে মারামারির জায়গার দিকে তাকিয়ে হি হি করে হাসলেন। বোঝাতে চাইলেন কে আসলে ঝগড়ায় জিতেছে। তিনি জানেন কে জিতবে, তাও একটা জানার আগ্রহ আছে এই বিষয়ে। নিজাম শিকদার দেখলেন বাপ মেয়ে হাসি হাসি মুখ করে উল্টো পথে চলে যাচ্ছে। এখন আর কি হবে? বাপ মেয়ে রেস্টুরেন্টে ঢুকে নিজেদের জেতার আনন্দ আনন্দ উল্লাস করবে। যত সব পাগলের পাগলামি! এই নাসিরটাও এই পাগল মেয়ের সাথে থেকে থেকে ওর মতো পাগল হয়ে গিয়েছে। কেউ ঝগড়ার জেতার আনন্দে রেস্টুরেন্টে খাবার খেতে চায়? হা! নিজাম শিকদার দীর্ঘশ্বাস ফেলে সামনের বাড়ির বারান্দায় নজর রাখতে শুরু করলেন। এত ঝগড়া হয়ে গেল, তাও ভদ্র মেয়েটার নড়াচড়ার একটা শব্দ পাওয়া গেল না। মেয়েটা আসলেই মায়ের মতো ভদ্র হয়েছে। হেলাল সাহেব সেন্টার টেবিল থেকে নিজের চিকন লেন্সের চশমা পড়তে পড়তে ডাক দিলেন, এই আরস, এদিকে আসো। দেখে যাও নিজাম চাচা কি দিয়েছে। আরস অনীহা নিয়ে বন্ধ দরজার বাহিরে তাকালো। বিরক্তিতে ঠোঁট চোখা করে শ্বাস ফেলল। অরস ভঙ্গিতে বিছানা থেকে উঠে দাঁড়াতেই ভেসে উঠল পুরুষালী চওড়া কাঁধ বিশিষ্ট শরীর। আরস হাত উপরে তুলতে হাতের মোটা মোটা মাসলগুলো বের হয়ে আসলো। উদম গায়ে টি শার্ট জড়িয়ে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে, বাবার ডাকে সাড়া দিতে। বাহিরে বেরিয়ে আসতেই হেলাল সাহেব চিকন লেন্সের চশমা নাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে চোখে পড়ে নিয়ে জিজ্ঞেস করলেন, এত লেট করলে কেন? আরস কপাল কিঞ্চিত কুঁচকে যায়। কোথায় সে লেট করলো? বেশি হলে 2 মিনিট পর ড্রয়িং রুমে আসছে, তাই বলে এত লেট বলবে? অবসন্ন চোখে হেলাল সাহেবের দিকে তাকিয়ে নিজের ভুল স্বীকার করে নিয়ে রাশভারী গলায় বলে, আম সরি পাপা।
হেলাল সাহেব হাত দিয়ে নিজের পাশ দেখিয়ে দেন বসার জন্য। আরুষ দন্তপাটি একটার সাথে আরেকটা চেপে নিজের বিরক্তি লুকাতে চায়। সে জানে এখন কি হবে। তাকে পাশে বসিয়ে রেখে একের পর এক কথা বলবেন হেলাল সাহেব, আর তার বন্ধু বান্ধব কিভাবে ফটো ভিডিও পাঠিয়েছে তাই দেখাবেন। অত্যাধিক বিরক্তি চেপে যায় নিজের গম্ভীর মুখের আড়ালে। সোফার পেছনের দিকে ভর দিয়ে চোখে এক হাত দিয়ে শুয়ে পড়ে। হেলাল সাহেব আরুষের দিকে তাকিয়ে নাক কুচকান, চোখ ফিরিয়ে সামনে রাখতেই জাইনের সাথে চোখাচোখি হয়। জাইন পানি নিতে এসেছিল কিচেনে, বাবাকে হাতে মোবাইল নিয়ে বসে থাকতে দেখে পা টিপে টিপে পালাতে চাইছিল, তার আগেই চোখাচোখি হয়ে গেল। গম্ভীর করে রাখা মুখটায় হাসি টেনে আনলো। হাসিটা বড়ই নিরর্থক লাগলো। বোকার মতো হাসতে দেখে হেলাল সাহেব ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করলেন, এরকম বোকার মতো হাসছো কেন? জাইন দুপাশে মাথা নাড়িয়ে মৃদু কণ্ঠে বলে, জানি না, কিছু না। জি না, কিছু না। হেলাল সাহেব তীক্ষ্ণ চোখে জাইনের দিকে বুলিয়ে বললেন, এদিকে আসো। জাইনের মুখের রং উড়ে যায়, পাংশুটে মুখ বানিয়ে বিড়বিড় করে, যার ভয় পাচ্ছিলাম তাই হলো। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে নাও, দুরাকাত নফল নামাজ আদায় করব। বিরস মুখে এগিয়ে আসে সামনের দিকে, সেন্টার টেবিলের পানির বোতল রেখে হেলাল সাহেবের পাশে বসে। হেলাল সাহেব হোয়াটসঅ্যাপে ঢুকে নাজিম চাচা লেখা জায়গায় টাচ করেন। গলার আওয়াজ মৃদু রেখে নিজেকে বলেন, চাচা আবার কি পাঠালেন? ইনবক্সে একটা ভিডিও দেখতে জাইনের দিকে ফোন বাড়িয়ে দিলেন। জাইন জানে কি করতে হবে। সে বাড়িয়ে দেওয়া ফোন হাতে নিয়ে ভিডিওটা ডাউনলোড করে। তারপর নিষ্প্রভ চোখে বাবার দিকে চেয়ে বলে, এসে গিয়েছে। হেলাল সাহেব ঝাঁজ মিশ্রিত কণ্ঠে বলেন, এসে গিয়েছে যখন তাহলে বাজাচ্ছ না কেন? আমার মুখ দেখছো কেন বসে বসে? জাইন কথা বাড়ায় না। ভিডিও প্লে করে হেলাল সাহেবের দিকে বাড়িয়ে দিতে দেখা যায় নাসির সাহেব, সোহেদ সাহেব আর একটা মেয়ে। জাইন চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে, চেনার চেষ্টা করে কারা এরা। তখনই কানে ভেসে আসে বজ্র কণ্ঠে কারো কথা বলা, সজীবের বাচ্চা, তুই চুপ থাক। তোর বাপ এতদিন ধরে আমাদের জায়গা থেকে সীমানা সরায়নি, তাহলে এখন তুই বলে সরাবি কেন? এতদিন সরানোর কথা বলিসনি কেন? আজ তুই আর তোর বাপ দুটো আমার হাতে ধুলাই হবে। আব্বা আসেন আসেন, ভয় পাবেন না, আমি আছি তো, দুজনে মিলে এদের একদম ঠিক করে দেব। জাইন একবার হেলাল সাহেবের দিকে তাকালো, আরেকবার ফোনের ভিডিওর দিকে। ফোনের লাউড স্পিকারের জন্য আরুষের চোখ থেকে কাঁচা ঘুম পালিয়েছে। মাথা বাড়িয়ে দেখতে নেবে কি দেখছেন হেলাল সাহেব। হেলাল সাহেব ফোন লুকিয়ে ফেললেন হাতের নিচে। আরুষ ভরকে গেল হেলাল সাহেবের মোবাইল লুকানো দেখে। ভুরু যুগল কুঞ্চিত করে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, ভাইয়া বাবা কি লুকালো? জাইন কিছু বলতে নিবে হেলাল সাহেব মুখ চেপে ধরলেন দু হাতে, চোখের ইশারায় না করলেন কোনো কিছু না বলতে। জাইন হেলাল সাহেবের কথাটা ফেলে দিল না, দুকাত উপরে তুলে বলল, আমি কি জানি। আরুষ কপালে এক হাত রেখে পুরুষালী পুরো কণ্ঠে বলল, কারো গলার আওয়াজ শুনলাম, মনে হয় মনের ভুল। হেলাল সাহেব আরুষের দিকে চোরা চোখে তাকিয়ে থেকে মিছিমিছি রাগী কণ্ঠে এনে বললেন, এই আরুষ, তুমি তোমার রুমে যাও, আমার আর জাইনের কিছু বিশেষ আলোচনা আছে। আরুষ কপালের গাঢ় ভাঁজ ফেলে তাকিয়ে থাকে দুজনের দিকে। সে যতটুকু জানে পাপার সাথে ভাইয়ার সম্পর্ক এত ভালো না, তাহলে তাদের আবার কি গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে? নিজের অতর্কিত চিন্তা একপাশে ফেলে আরুষ উঠে দাঁড়ায়। ম্যাজ ম্যাজ করতে থাকা শরীর ঠিক করার জন্য দুহাত উপরে তুলে শরীরের আড়মোড়া ভাঙে। কান খাড়া রেখে ধীর পায়ে এগিয়ে যায় সামনের দিকে। তখন ওই কানে আসে ফিসফিস করে কথা বলা বাবা ভাইয়ের কণ্ঠ। যাই নিচু স্বরে জিজ্ঞেস করছে ওই মেয়েটাকে। হেলাল সাহেব তার থেকে আরো বেশি নিচু সুরে বলেন, তোমার মেজো চাচার ছোট মেয়ে। জাইন মাথা নাড়ায়। আরস গলা খাকারি দিতেই হেলাল সাহেব কেঁপে ওঠেন। ভরকানো চোখের সামনের দিকে এক পলক চাইতে আরস গলা পরিষ্কার করে বলে, মেয়েটার গলার স্বর কি বিশ্রী পাপা? মেয়ের গলা নাকি বাজ পাখির গলা আমি ঠিক বুঝতে পারিনি। স্যাহ, কি বিচ্ছিরি। হেলাল সাহেব হে হে করে হাসলেন, মাথা নাড়িয়ে ভরকে যাওয়া চেহারা নিয়ে এলোমেলো কণ্ঠে বললেন, ঠিক, একদম ঠিক আছে। মেয়েদের গলা একেবারে কোমল হওয়া উচিত। এই মেয়ের গলা নয়, যেন ফাটা মাইক, ফাটা বাঁশ। টুংটাং নোটিফিকেশন আসার শব্দে গভীর ঘুমে তলিয়ে থাকা নুসরাতের ঘুম কিছুটা হালকা হলো। আসলে ঘুমটা নোটিফিকেশন আসার শব্দে ভাঙেনি, ইসরাতের লাথি খেয়ে ভেঙেছে। ঘুম ঘুম চোখ খুলে একবার তাকিয়ে আবার চোখ বুজে নিয়ে ইসরাতের নতুন উদ্যমে ঘুমানোর প্রয়াস শুরু করলো। চোখ লেগে আসতেই কর্কশ গলায় কেউ গেয়ে উঠলো, খা খা, আমার চুইসা চুইসা খা।
ইসরাত নুসরাতের পায়ের কাছে মুখ রেখে শুয়ে ইংরেজি ডার্ক রোমান্স নোবেল টিয়ার্স অফ ডেস পড়ছিল। প্রথম চ্যাপ্টারের শেষের দিকে ছিল, তখন তার মনোযোগে বিঘ্ন ঘটিয়ে অসভ্য গান বেজে উঠল। কি গানটা যেন, খা খা আমায় চুষে চুষে খা। কি অদ্ভুত, শুনলেই তো গায়ে কিরমির করে ওঠে। পরবর্তীটুকু বাজার আগে ইসরাত হাত বাড়িয়ে ফোনের সাউন্ড অফ করে ফেললো। বড় বড় চোখে নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা চেঞ্জ করিসনি কেন? নুসরাত এক চোখ খুলে গাল বাঁকিয়ে হাসে। ইসরাতের কথার উত্তর না দিয়ে ঠোঁট টিপে ভিন্ন রকম প্রশ্ন করে, নোবেলটা পড়ছিস কি রকম? ইসরাত কপাল কুঁচকায় সামান্য। সবসময় শান্ত থাকা ইসরাতের কথা এবার একটু বিরক্তি প্রকাশ পায়। তোকে কি জিজ্ঞেস করেছি আর তুই আমাকে কি জিজ্ঞেস করছিস? নুসরাত একগাল ফুলিয়ে হাসে, আরাম করে শুয়ে চোখ বন্ধ করে বলে ওঠে, গানটা ক্রেজ না। ইসরাত নুসরাতকে একটা প্রশ্নের বিপরীতে অন্য আরো একটি প্রশ্ন করতে দেখে শব্দ করে শ্বাস ফেলে। আর কথা না বাড়িয়ে উল্টো ফিরে বসে পড়ে নোবেলের বাকি অংশ পড়ার জন্য। নুসরাত পেছন থেকে উকি দিয়ে জিজ্ঞেস করে, ওই নোবেলের মেন ক্যারেক্টারগুলোর নাম কি? ইসরাত বইয়ের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে থেকে হু বলে ওঠে, কোনো কথা বলে না। নুসরাত তর্জনী আঙ্গুল দিয়ে ইসরাতের পিঠে আবার ধাক্কা দিয়ে বলে, বল না, মেল ক্যারেক্টারের নাম কি আর ফিমেল ক্যারেক্টারের? ইসরাত বইয়ের দিকে দৃষ্টি স্থির রেখে নিচু গলায় প্রশ্ন করে, ফিমেল ক্যারেক্টারের নাম টেস। নুসরাত টু শব্দ করতে যাবে, ইসরাত নিষেধ বাণী দিয়ে বলে, আর একটা শব্দ নয়, আমাকে পড়তে দে। মেল ক্যারেক্টারের এখনো কোনো হদিস খুঁজে পাইনি। নুসরাত চোখ উল্টে নেয়। পেছন ফিরে মোবাইলে সাউন্ড আউট করতেই আবার সেই গান বেজে ওঠে, খা খা। ইসরাত চোখ রাঙিয়ে তাকাতে নুসরাত দুহাত উপরে তুলে স্যারেন্ডার করার ভঙ্গি করে, কিন্তু ফোন পিক করে না। বাঁচতে বাঁচতে সেটা কেটে যায়। ইসরাত দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়ে আর তার অদ্ভুত নিয়ম, কেউ কল দিলে প্রথমবারে পিক করবে না, এতে নাকি কল করা ব্যক্তির ভাব বেড়ে যাবে। কুল সাজার জন্য দ্বিতীয়বার কল পিক করবে। হা। দ্বিতীয়বার কল আসার পর প্রথম রিং হতেই কল পিক করে কানে ধরে নুসরাত। ফোন কানে লাগিয়ে বলে, হু। ওপাশের ব্যক্তিটি ছটফটে গলায় জানায়, আরে বোন, তুই হু মারাচ্ছিস? ওদিকে তোর আশিক মজনু বিয়ে করে নিচ্ছে। নুসরাত তর্জনী আঙ্গুলের সাহায্যে ভুরু চুলকায়। সাদিয়ার কথায় কোনো মনোযোগ না দিয়েই নিজের নেইলের দিকে মনোযোগী দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার বলে ওঠে, হু। সাদিয়া পাশ থেকে দুকা দুচায়। সে কাকে কল দিয়েছে? জানানোর জন্য তার বিয়ে করে নিচ্ছে। সাদিয়া দাঁত কড়মড় করে বলে ওঠে, এই মাগি, তোর বিয়ে আজ, আর তুই আমার সাথে হুমারাচ্ছিস? নুসরাত অবাক হওয়ার ভান করলো। আজ বলে মৃদু চিৎকার করে নিজের বিস্ময় প্রকাশ করলো, কিছুটা দুঃখী কণ্ঠে বলল, দেখেছিস, শালা আমায় দাওয়াতই দেয়নি। দাওয়াত দিলে কি আমি যেতাম? সাদিয়া মুখের বিকৃতি ঘটিয়ে তাকিয়ে রইল ফোনের দিকে। নুসরাত আবার বলে, এখন যখন দাওয়াত দেয়নি তাহলে মাঙ্গের নাতির বিয়েতে তো যেতেই হবে। কি বলিস তুই? গিয়ে একটা সারপ্রাইজ দেব নাকি? সাদিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মুখের উপর ফোন রেখে দিল। মোবাইল ঢিল মেরে বিছানায় রাখতে রাখতে ইসরাতের দিকে তাকায়। ইসরাতকে চিন্তিত মুখে বসে থাকতে দেখে বিদ্যুৎপূর্ণ গলায় জিজ্ঞেস করে, তোর আবার কি হয়েছে? তুই কি বিয়েতে যাবি ওই ছেলেটার? আর তোদের ব্রেকআপ হয়েছে আমাকে জানালি না কেন? নুসরাত অবজ্ঞার দৃষ্টিতে ইসরাতের দিকে তাকিয়ে থাকে, হেয়ালি করে বলে, ও তো এটা কোনো এমন বিষয় নয় যে তোকে আমার জানাতে হবে। আর বেশি কথা বলছিস তাই। আবিরের বিয়েতে তুইও আমার সাথে যাচ্ছিস, রেডি থাকিস। গ্র্যান্ড মোস্তফা হোটেলে আবাবিলের সপ্তম তলায় এলিভেটের ঠিক সামনে দাঁড়িয়ে আছে ইরহাম আর ইসরাত। কিছুক্ষণ আগে ইরহামের বলা কথা ইসরাত এখনো শখ থেকে বের হতে পারছে না বেচারি। হতবিহ্বল চেহারা সামনের দিকে স্থির রেখে আবার জিজ্ঞেস করে, কি বললি আবার বল? ইসরাতের প্রশ্নে ইরহাম উত্তেজিত হয়। পা দিয়ে মেঝেতে আঘাত করে বলে, আরে আপু, বুঝো না কেন? আমাদের সৈয়দ চয়েস এর ম্যানেজার ওই বেটা। ইসরাত মাছের মতো হা করে নেয়। আর কত ধাক্কা নিতে হবে এই ছোট্ট জীবনে? নিজেদের সামলে দুজন হেঁটে ভ্যানুতে প্রবেশ করে। বিনা দাওয়াতে আসায় মুখ লুকিয়ে হাঁটতে গিয়ে দুজনের ধাক্কা লাগে আবিরের সাথে। সেদিকে না তাকিয়ে তারা সরি বলে পালাতে যায়। তার আগে আবির বলে ওঠে, হোয়াট আর সারপ্রাইজ ছোট স্যার, আপনি এখানে? আবিরের গলার আওয়াজ শুনতে ইরহামের মুখে অন্ধকার নেমে আসে। ক্ষীণ হাসার চেষ্টা করে কথাটা শোনার ভান করে। আবির বলে, ছোট স্যার বড় স্যার তো বললেন আপনারা আসবেন না, আপনারা আসছেন না।
ইরহাম আতর্কিত হা হা করে হাসে, ভেতরে ভেতরে বিরক্তিতে ফেটে পড়ে। নিজের সাথে লড়াই করে হাত টেনে এনে আবিরের পিঠে চাপড় মেরে উত্তর করে, সারপ্রাইজ কেমন লাগলো মিস্টার আবির? আবির সৌজন্যতা রক্ষাতে হালকা হাসে। ইরহাম ইসরাতের দিকে আঙ্গুল তাক করে বলে, মিট মাই সিস্টার, মেজো বাবার বড় মেয়ে। আবির মাথা ঝুঁকিয়ে সালাম করে। ইসরাত সালামের উত্তর দিয়ে ঈষৎ হাসে। আবির সৌজন্যমূলক কথা বলে চলে যেতে ইরহাম হু হা করে হেসে ওঠে। ইসরাত ইরহামের আচরণে অবাক হয়, মৃদু গলায় প্রশ্ন করে, হয়েছে কি? ইরহাম হাসির তোড়ে ঢলে পড়ে ইসরাতের গায়ে। ইসরাত ইরহামের গায়ে হালকা হাতে থাপ্পড় মেরে চোখ রাঙিয়ে কিরমির করা স্বরে বলে, এরকম আচরণের মানে কি ইরহাম? দাঁড়াও আপু, বলছি। কথা শেষ করে ঠোঁট টিপে হাসি থামানোর চেষ্টা করে, পরপর বলে, বি সিরিয়াস আপু। ধরো নুসরাতের সাথে এই ব্যাটার সব ঠিক থাকতো, আর এই ব্যাটার সাথে নুসরাতের বিয়ে হতো, তাহলে তুমি আজ ওর বড় আপু হতে, ম্যাম হতে না। হা হা হা। ইসরাত ইরহামের এত হাসির অর্থ খুঁজে পায় না, চোখ উল্টে বলে, হা হা করতেই আছিস, একদম মুখ বন্ধ। কি এমন হাসির কথা বললি যে হে হে করে মরে যাচ্ছিস? আমার তো কোনো হাসি পাচ্ছে না। ইসরাতের কথা ইরহামের মুখ কালো বর্ণ ধারণ করলো, মুখ ফুলিয়ে আর চোখে ইসরাতের দিকে তাকালো। ইসরাত পাত্তা না দিয়ে চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ে। অ্যাটেনশন গাইস! মাইক হাতে নুসরাতকে স্টেজে দাঁড়িয়ে থাকতে দেখে আবিরের শ্বাস আটকে যায়। 0.01 হার্স গতিতে অন্তরাত্মা কেঁপে ওঠে। এখানে আসলো কিভাবে, এই প্রশ্ন ভিতর নাড়া দিয়ে ওঠে। ভয় আর দ্বিধা মিশ্রিত চাহনি নিক্ষেপ করে সামনে। পর মুহূর্তে আবিরের মনে হয়, এই কদিন নুসরাতকে নিয়ে সে এত ভেবেছে যে এখনো নিজের চোখের সামনে নুসরাতের প্রতিবিম্ব ভাসছে। নিজের চোখের ভুল মনে করে চোখ টাইটলি বন্ধ করে নেয় টাইটলি বন্ধ করে নেয় আবির। কিঞ্চিৎ কাল পর আবার চোখ খোলে। না, এটা তার মনের ভুল নয়, আর না এটা তার চোখের ভুল। নুসরাত ঠিকই মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তার জায়গায়, আর একের পর এক কথা বলে চলেছে। নুসরাত ঠোঁট বাঁকিয়ে হাসে, যা আবিরের কাছে দুর্বোধ্য ঠেকে। নুসরাত আবার রহস্য মিশ্রিত একটা হাসি দিয়ে বলে, এমনি মাইকটা হাতে নিয়ে চেক করছিলাম। আসলে কি জানেন আপনারা, আমার লুকোনো জিনিসের প্রতি কৌতূহল অনেক বেশি। তো যা বলছিলাম, আমার একমাত্র বয় ফ্রেন্ড বিয়ে করে নিচ্ছে, আর সে আমাকে দাওয়াতই দিল না। নুসরাত মুখ দিয়ে চুকচুক আকারে শব্দ করে, যেন সে প্রচুর ব্যথিত আবিরের এমন কাজে। দাওয়াত দিল না তো কি হয়েছে? দাওয়াতবিহীন আমি নিজে চলে এসেছি, সাথে আমার বোন আর ভাইকেও নিয়ে এসেছি, বিন বুলাই মেহমান হিসেবে। নুসরাতের কথা শেষ হতে একটা গুঞ্জন হলো পুরো হলে। সবাই একে অন্যের সাথে কানাঘুষা করতে শুরু করলো। এখনকার যুগের ছেলেমেয়েরা এরকম নির্লজ্জ আর বেহায়া হয়? কিরকম গলা ফাটিয়ে এসে বলছে তার বয়ফ্রেন্ডের বিয়েতে এসেছে। আরে কাম ডাউন অ্যান্ডস। আমি বয়ফ্রেন্ড বলে বোঝাতে চাইছি ছেলে বন্ধু। তো যা বলছিলাম, একে তো বিয়েতে দাওয়াত দেয়নি আমাকে আবির, বিন বুলায় মেহমান হয়ে এসেছে, তার উপর এখানে আসার পর থেকে অপমান আর অপমান হচ্ছে। গত আধা ঘন্টা যাবৎ আপনাদের ক্যামেরাম্যানকে ফটো তুলে দেওয়ার কথা বলছে, সে আমার একটাও ফটো তুলে দিচ্ছে না। প্লিজ আপনাদের ক্যামেরাম্যানকে বলুন আমার একটা পিক তুলে দেওয়ার জন্য। এটা বলার জন্য আমি এই মাইকটা হাতে নিয়েছি। আসলে আমার মাইকের কোনো আওয়াজ ছিল না। আমার গলার আওয়াজ মাইকের তুলনায় আরো বেশি স্পষ্ট আর উজ্জ্বল। তবুও মান সম্মান রক্ষাতে এটা হাতে নিয়েছি, এই আর কি। ইসরাত আর এহরাম চোরের মতো চেহারা বানিয়ে রয়েছে। পারলে দুজন মাটি খুঁড়ে ভেতরে ঢুকেছিল। কার সাথে এসেছে তারা বিয়েতে? ব্রাইড গ্রুম কথা বলছিল চুপি চুপি। তাদের দুজনের কথার মধ্যে নুসরাত ব্রাইড আর গ্রুমকে ঠেলে দূরে সরিয়ে মাঝখানে বসে পড়ল। তুলুন তুলুন, ফটো তুলুন। ক্যামেরাম্যান ফটো তোলার আগে চিজ বলতে নুসরাত মিডিল ফিঙ্গার বের করে দাঁত কেলিয়ে হাসলো। তারপর মাঝখান থেকে উঠে দাঁড়িয়ে আবিরকে ধাক্কা মেরে তার বইয়ের উপর এক প্রকার ফেলে দিয়ে নির্বিকার চোটে বলে উঠল, তাড়াতাড়ি তুলুন ফটো ভাইয়া। আবিরের বউ তাকে দুই বাহু ধরে তুলতেই নুসরাত সেদিকে তাকিয়ে বমি করার মতো করলো। আর ক্যামেরাম্যান সেই সময় ফটো তুলে ফেললো। ভাইয়া আরেকটা পিক তুলে দিন, এই যে আমার হাতে যে ব্রেসলেট আছে সেটা যেন ফটোতে আসে স্পষ্ট। কোণে জানতে চাওয়া চোখে চেয়ে জিজ্ঞেস করে, ফটোতে স্পষ্ট আসা লাগবে কেন ব্রেসলেট? নুসরাত ঠোঁটে হাত রেখে মেকি হাসে, দুই ঠোঁট টিপে চোখ ঝাপটে বলে, আসলে এটা আমাকে সৈয়দ চয়েস দিয়েছে প্রমোশন করার জন্য। তাই স্পষ্ট ছবি আসা চাই। তোমাদের বিয়ে অ্যালবাম দেখার সময় মানুষ যখন আমার ছবি দেখবে তখন তো ব্রেসলেটটাও দেখবে। আর এটা দেখে তারা পছন্দ করলে সেটা বাই করার জন্য সৈয়দ চয়েস যাবে।
আবিরের মনে সংশয় জন্ম নেয়। সৈয়দ চয়েস ওকে কেন প্রমোশনের জন্য ব্রেসলেট দিবে, তাই কিছুটা অবাক গলায় জানতে চেয়ে প্রশ্ন করে, সৈয়দ চয়েস তোমাকে কেন এটা দিতে যাবে? কেন? কেন প্রমোশনের জন্য? নুসরাতের কথায় প্রতি উত্তর করে না, আলগোছে এড়িয়ে যায় সে। আবির আবারও গাঢ় কণ্ঠে জানতে চায়, কেন দিয়েছে তোমাকে ওরা এটা? দেখি ব্রেসলেটটা দেখি। আবির দেখার জন্য নুসরাতের দিকে এগিয়ে আসতে নুসরাত হাত সরিয়ে ফেলে। ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে বলে, আরে ভাই, মুখ দেখছেন কেন, তাড়াতাড়ি ছবি তুলুন। নুসরাত ঝাঁজ মেশানো কথার আঘাতে হন্য হয়ে ব্রেসলেট দেখার জন্য এগিয়ে যাওয়া আবির আর ব্রেসলেট দেখার সুযোগ করে না। চোখ তুলে নুসরাতের মুখের দিকে তাকাতেই চোখ তার সেখানেই আটকে যায়। চোখ মুখে আটকে গেছে বললে ভুল হবে। নাকের স্টোনের নোজ রিং এর দিকে চোখ আটকে গেছে তার। সাদা রঙের পাথরটা জলজল করছে নাকের মধ্যিখানে। কপালে ঘাম জমে আছে কিছুটা। গালে ব্লাশ দেওয়ার জন্য গাল দুটো টকটকে গোলাপি হয়ে আছে। ঠোঁটে নুট কালার লিপস্টিক। আর কাপড় আজ সচরাচরের মতো নেই, কিছুটা পরিবর্তন এসেছে। কালো রঙের ফর্মাল শার্ট আর সাদা অফ হোয়াইট কালার ফর্মাল প্যান্ট পরেছে। গলায় পেন্ডেন্ট ঝুলছে, হাতে কাপড়ের সাথে মিলিয়ে ছোট হ্যান্ডব্যাগ, পায়ে লুসাই বাটনের রেড কালারের হিল। এই সাজে নুসরাতকে যথেষ্ট গোছালো লাগছে, কিন্তু ও এত দামি জুতা কোথায় পেল? আবির মনে মনে ভাবতে লাগলো। কিছুক্ষণ পর নিজেই নিজেকে উত্তর দিল, হয়তো কোনো ফুটপাতের দোকান থেকে নিয়েছে, হয়তোবা। আর তার সাথে দেখা করতে যখন আসতো তখন কি পরিধান করে আসতো? ওভার সাইজড টি শার্ট আর ব্যাগি প্যান্ট। চুলগুলো করে রাখতো পাখির বাসার মতো। আর আজ চুল আঁচড়ে ঠিকঠাক সেজে তার বিয়েতে এসেছে তাকে চমকে দিতে। আগে এরকম করে থাকলে সে কি কখনো এই মেয়েটাকে ছেড়ে দিত? অবশ্যই না। আবির দীর্ঘশ্বাস ফেলে, তখন ওই অনুভব হয় কেউ তার হাত থাবা মেরে চেপে ধরেছে। মেয়েলি হাতের লম্বা নখের দংশনে ধীরে ধীরে নিজের আতঙ্কিত চিন্তা থেকে বের হয়ে চেতনায় ফিরে আসে সে। হতবিহ্বল মুখ নিয়ে নুসরাতের দিকে তাকাতেই নুসরাত ঠোঁটে ঝুলানো মেকি হাসি দীর্ঘ করে বলে, তুমি জানো না, জানো আবির, আমি কারো ঋণ রাখতে পছন্দ করি না। তোমার একটা ঋণ আমার কাছে থেকে গিয়েছিল, তাই আস্থা শোধ করে দিতে আসলাম। নুসরাতের সুচারু গলার আওয়াজে আবির নিজের চোখ নিচে নামিয়ে নেয়। ঢোক গেলে সূক্ষ্ম গলা ভেজাতে চায়, হয় না। হাতের মধ্যে গোলাকার কিছুর অস্তিত্ব পেতেই হাতের মুঠ খুলে দেখতে পায় নুসরাত তার পক্ষ থেকে দেওয়া আংটি। আংটিটার দিকে তাকিয়ে আবির দীর্ঘশ্বাস ফেলে সে। নুসরাত শব্দহীন হাসলো। আবিরের বউয়ের হাতে ছোট একটা বক্স তুলে দিতে দিতে বলে, দোয়া করি ভালো থাকো, আশা করব তোমার জীবন সুন্দর ও সুখী হবে। তারপরে আবিরের শোনার মতো করে গলা নামিয়ে বলে, জানি ভালো থাকবে না, তবুও দোয়া করে দিলাম। যেই মাথা মোটার ভাগ্য পড়েছে, আহ, আমি আর বলতে চাই না। নুসরাত কথা শেষ করে উঠে দাঁড়ায়, সামনের দিকে যেতে নিবে। আবির পেছন থেকে জিজ্ঞেস করে, চলে যাচ্ছ? নুসরাত মাথা ঘুরায় পেছনে, অনর্থক হেসে তাচ্ছিল্য করা কণ্ঠে বলে, এত তাড়া দিচ্ছ কেন আবির? এসেছি যখন খেয়েই না হয় যাই। আমি আবার বস্তি থেকে আসার সময় ভাবলাম তোমার না আবার আমার দেওয়া গিফট পছন্দ না হয়। হা। আর কোনো কথা বলে না নুসরাত। আবিরকেও বলার সুযোগ না দিয়ে লুইস ব্যাটনের রেড কালারের হিল দিয়ে গট গট শব্দ তুলে চলে যায় চোখের নিমেষে কোথাও। যেমনি হঠাৎ করে এসেছিল তেমনি হঠাৎ করে উধাও হয়ে গেল। সন্ধ্যা থেকে সৈয়দ বাড়ির ভেতর থেকে একের পর এক নাকি কান্নার শব্দ আসছে। সৈয়দ সাহেব সোহেদ সাহেব বিজনেসের কাজে দিল্লি গিয়েছেন, তাই তার দেখা সৈয়দ বাড়িতে নেই। সোহেব বাড়ির ফটকে মাথায় হাত রেখে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়বেন সেটা তিনি ভাবতেই পারেননি। বাড়িতে সোহেদ না থাকায় কারণে কোনো দিক দিশা খুঁজে পাচ্ছেন না। নাসির সাহেব নাসির মঞ্জিলের ভেতর থেকে মহিলাদের চিৎকার চেঁচামেচির শব্দ শুনে বাইরে বাড়ির বাইরে বের হয়ে আসতে দেখা হলো সোহেবের সাথে। ভাইয়ের চিন্তিত মুখ দেখে নাসির সাহেব জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? মুখ এমন হয়ে আছে কেন? আর বাড়ির ভেতর থেকে এত চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছেই বা কেন? সোহেব সাহেব ভাইয়ের দিকে ফিকে হয়ে যাওয়া দৃষ্টিতে তাকান। কাঁদো কাঁদো হয়ে যাওয়া নিভু কণ্ঠে বলেন, আম্মার অবস্থা খারাপ হয়ে গিয়েছে ভাই। আমি অ্যাম্বুলেন্স কলস দিয়েছি, আসছে বলছে, কিন্তু এখনো আসেনি। নার্সিস সাহেব মাথায় হাত দিলেন, ভাইয়ের দিকে রাগে দৃষ্টি ছুড়ে বাড়ির ভেতরে পা দিতে যাবেন, কানে বেজে উঠল গম্ভীর গলা সেই বাজখাই আওয়াজ, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। আর এক পাও এগোলো না সামনে। সেখানেই নাসির সাহেবের পা স্থির হলো, দ্বিতীয় পা ভেতরে বাড়ানোর সাহসও আর হলো না।
ইসরাত আর নুসরাত বের হয়েছিল বাড়ির বাইরে কান্নার শব্দ শুনে। দুজন বাড়ির বাইরে আসতেই দেখলো নাসির সাহেব এক প্রকার হন্তদন্ত হয়ে সৈয়দ বাড়ির ভেতরে যাওয়ার জন্য পা বাড়িয়েছে, কিন্তু ভেতরে আর পা রাখলেন না। বাড়ানো পা পিছনে নিয়ে আসলেন কিংকোয়েত গেটের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে। দূরে দাঁড়িয়ে বাবার কর্মকাণ্ড খুব সূক্ষ্ম চোখে দুবন লক্ষ্য করলো। ইশরাত নিষ্পলক চেয়ে রইল কিছুক্ষণ, বুঝতে চাইলো নাসির সাহেব কেন এভাবে থেমে গেলেন, কেন বাড়ানো পা পিছিয়ে নিলেন, আর কেন বা মুখটা অস্বাভাবিক থমথমে ধারণ করেছে। নিজের মাথায় চাপ দিল, মস্তিষ্ক থেকে এই কেন বিশিষ্ট এত প্রশ্নের একটা উত্তর আসলো, আর সেটা আসতেই চোখ কুঁচকে ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইল। মুখের ভেতর নখ ঢুকিয়ে হাঁসফাঁস করতে লাগলো। অতর্কিত চিন্তাগুলো জোড়া লাগানোর চেষ্টা করতে অ্যাম্বুলেন্সের উচ্চ শব্দ ভেসে আসলো নিজের থেকে দুহাত দূর থেকে। ইসরাত নিজের আতর্কিত চিন্তা থেকে বের হয়ে সামনে তাকায়। তখন ওই নাসির সাহেব ধমকে ওঠেন, গর্জে ওঠা কণ্ঠে বলেন, তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমার মাকে ডেকে নিয়ে আসো, যাও। নুসরাতের দিকে চোখ ছোট ছোট করে তাকাতেই সেও চোখ ছোট ছোট করে তাকায় নাসির সাহেবের দিকে। ভুরু নাচিয়ে জিজ্ঞেস করে, কি? নাসির সাহেব দাঁতে দাঁত চেপে কড়মড় করে বিড়বিড় করে বলেন, একে কিছু বলাই বৃথা। মেহেরুন নেসাকে সৈয়দ বাড়ির ভেতর থেকে এরহাম আর সোহেব বাহিরে নিয়ে আসলেন। পেছন পেছন কান্না করতে করতে বেরিয়ে আসলেন বাড়ির মহিলারা। নুসরাত আর ইসরাত দুজন দুজনের দিকে তাকিয়ে বিতৃষ্ণা নিয়ে শ্বাস ফেলল। নাক ফুলিয়ে দুবোন চোখ দুটো উল্টে নিল। নুসরাত বোনকে চোখ দিয়ে ইশারা করলো মা চাচিদের সাথে যাওয়ার জন্য। তখনই কান্না করতে করতে আসলেন আহানের নানি সুফি খাতুন। হাউমাউ করে মরা কান্না জুড়ে দিলেন রাস্তায় দাঁড়িয়ে। নাসির সাহেব সবাইকে ইশারা দিতেই সবাই গাড়িতে উঠে গেলেন। সুফি খাতুন অ্যাম্বুলেন্সের কান্না করতে করতে উঠতে যাবে, নুসরাত ওনার হাত চেপে ধরলো। মিচকে হাসি দিয়ে জিজ্ঞেস করলো, দাদি কোথায় যাচ্ছ? সুফি খাতুন শব্দ করে শ্বাস ফেললেন। নুসরাতের কথার উত্তর না দিয়ে চলে যেতে চাইলে সে জাপটে ধরে ওনাকে। ভুরু তুলে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ দাদি? বললে না যে? সুফি খাতুন নাক কুঁচকে নিজের বিরক্তি সামলান। এই মেয়েটাকে দেখলেই তার রাগ লাগে। বেয়াদব একটা। এ নাকি স্পষ্ট কথা বলে, স্পষ্ট কথা বলার নামে যে বেয়াদবি করে তাকে বলবে। বেটা ছেলেদের মতো ঘুরে বেড়ায় আবার বলে স্পষ্টবাদী। সুফি খাতুন নিজের বিরক্তি চেপে কিছু বলতে যাবেন, অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে ভূ শব্দ করে পাশ কাটিয়ে চলে যায় তার। সুফি খাতুন কিছুক্ষণ অ্যাম্বুলেন্স যাওয়ার দিকে তাকিয়ে থেকে ঠোঁট কুঁচকে বললেন, কোথাও যাচ্ছি না। নুসরাত হে হ্যাঁ করে হাসলো, মৃদু কণ্ঠে বলে ওঠে, আগে বলে দিলেই হতো দাদি, সামান্য একটা কথা বলার জন্য এত অপেক্ষা করালে। নুসরাত বোকা হেসে সুফে খাতুনের পাশ কাটিয়ে চলে যায়। রাস্তায় পায়চারি করতে করতে হঠাৎ তার মনে হলো কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। সে শিওর কে এদিকে এরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। মাথা নিচু করে মিচকে হাসি দিয়ে নিজাম শিকদারের কিছু বুঝে ওঠার আগে ঠোঁট চেপে বিচ্ছিরি হাসি দিয়ে চোখ বড় বড় করে নিজাম শিকদারের দিকে নিক্ষেপ করে বলে ওঠে, কেমন আছো বুড়ো হ্যান্ডসাম? নিজাম শিকদারের মুখ পানসে হয়ে গেল। তাকে কেউ বুড়ে বলুক সেটা তিনি পছন্দ করেন না। তিনি এখনো ইয়াং ম্যান। বাজারে পাত্রী খোঁজার জন্য বের হলে পাত্রীর লাইন লেগে যাবে। আর এই মেয়ে তাকে বুড়ো বলে, সব সময় অপমান করে। নুসরাতকে তার দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে নিজাম শিকদার কথার উত্তর দিলেন অনহাস্যে হইত, হ্যাঁ ভালো ভালো। তুমি যাওনি? তোমার দাদির অবস্থা দেখেছো? নুসরাত নাক উপরের দিকে তুলে ফেলে, হালকা হাতে নিজের এবড়ো থেবড়ো ভুরু চুলকে নিয়ে চোখ উল্টে উত্তর করে, দাদার সাথে যদি যেতাম তাহলে তোমার সাথে কি কথা বলতে পারতাম? মাথার স্ক্রু ঢিলে হয়ে গেছে তোমার, ডাক্তার দেখাও গিয়ে। বুড়ো হয়ে যাচ্ছ এর প্রমাণ কি বারবার তোমায় দিতে হয় বুড়ো? নিজাম শিকদার মুখ কালো করে ফেললেন। সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হলো ইরহাম। হাতের তালু আঙ্গুলে চাবি ঘোরাতে ঘোরাতে একবার নিজাম শিকদারের দিকে আর একবার নুসরাতের দিকে তাকালো। নিজাম শিকদার ইহরামকে দেখে যতটুকু মুখের বিকৃতি ঘটানো যায় ঘটিয়ে ফেললো। এমন লোক দিলেন যেন জঘন্য একটা মানুষের মুখ দেখে ফেলেছে। দোতলা থেকে থু করে থুতু ফেলে দিলেন মাটিতে। বিড়বিড় করে ইরহামকে দুটো গালি দিয়ে চলে গেলেন বারান্দা থেকে। নুসরাত আর ইরহামের কানে মৃদু শব্দে সামান্য কথা আসলো, মেয়ে বা ছেলে, সৈয়দ বাড়ির নাম ডুবিয়ে ছাড়বে, বদমাইশ হতচ্ছাড়া ছেলে মেয়ে। নুসরাতের মুখের আদলের রং এক নিমিষে পরিবর্তন হয়ে গেল। শান্ত থাকা মেজাজটা চট করে চড়ে গেল। হাতের কাছে থাকা মোবাইল ছুঁড়ে ফেলতে গিয়ে ফেললো না। মাথায় আসলো 1,50,000 টাকার তার মোবাইল। মোবাইলের কভার দুমড়ে মুচড়ে ফেলতে চাইলে মনে হলো 1,300 টাকার কভার। নিজের হাতের চশমা ঢিল মারতে গিয়ে থেমে গেল। এটা ছাড়া তার চলবে না, কারণ এটা তার মতো একটু
আধটুক কানা ব্যক্তির জন্য প্রয়োজনীয় জিনিস, তাহলে কি ঢেল মেরে নিজের রাগ সামলাবে? চোখ পাশ ফেরাতে চোখে ভাসলো ইরহাম। একযোগে ইরহামের দিকে শিকারী নজরে চেয়ে ঠোঁট ফুলিয়ে হেসে উঠল নুসরাত। ইরহাম নুসরাতের হাসির কারণ ধরতে পারল না। ইরহামের কিছু বুঝে ওঠার আগে নুসরাত দাঁত খিচে পুরুষালী গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। চলবে ইনশাআল্লাহ।